বাংলাদেশের জন্য এই মুহূর্তে আমাদের ভারতের যে মুসলিম শাসনের ইতিহাস এবং তাদের যে সাফল্য এগুলো তুলে ধরা কিংবা আলোচনা করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো আজকে আমি শেরশাহ, যার আসল নাম ফরিদ, আমি তার সম্বন্ধে কিছু কথা বলতে চাই। মুঘল শাসনামলের একটি তিনি বিরতি রচনা করেছিলেন। 5 বছরের জন্য তিনি ভারতের সম্রাট হয়েছিলেন 1540 থেকে 1545 পর্যন্ত। এই আফগান শাসক এই সময় ভারতের উল্লেখযোগ্য উন্নতি সাধন করেন। তিনি এই সময়ে পাট্টা এবং কবলিয়াত প্রথা চালু করে কৃষকদের জমির মালিকানা প্রথা প্রথম এই উপমহাদেশে তিনি চালু করেন। এছাড়া তিনি খুচরা ব্যবসায়ীদের কাছে এবং আমরা যাদেরকে হকার বলি তাদের কাছ থেকে কোনো রকম শুল্ক ধার্য করতেন না, এবং তিনি জলকর প্রথা বাতিল করেন। এবং এই উপমহাদেশে সর্ববৃহৎ যে সড়ক আমরা যেটা বলি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, প্রায় 3000 কিলোমিটার দীর্ঘ, তিনি সোনাগাঁ থেকে পাঞ্জাব পর্যন্ত। এবং তিনি চতুর্দিকে তিনি এই আগ্রাকে, দিল্লিকে, সমস্ত এই উপমহাদেশকে তিনি একত্রিত করেন। এবং তিনি 2 ক্রোশ পরপর একটি সরাইখানা নির্মাণ করেছিলেন। এই সরাইখানাগুলোতে মসজিদ থাকার পাশাপাশি এখানে থাকার খাওয়ার বন্দোবস্ত ছিল, এখানে ঘোড়া ছিল। এই ঘোড়াগুলো তথ্য আদান প্রদান করত বিভিন্ন জায়গায় এবং তথ্য সরবরাহ করত দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন ধরনের তথ্য। তারা এটা এক প্রকার যে ডাক প্রথা আমরা বলি, চিঠি আদান প্রদানের একটা মাধ্যম ছিল। পাশাপাশি এখানে এই হিন্দুদের জন্য খাওয়ানোর জন্য তিনি আলাদা ব্রাহ্মণ নিয়োগ করেছিলেন, এবং মুসলমানদের জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। সকলের জন্যই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, হিন্দুদের জন্য আলাদা একটা ব্যবস্থা ছিল। এবং এখানে পুকুর সংলগ্ন থেকে এখানে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। এবং বণিকরা, ব্যবসায়ীরা কেউ যদি প্রতিমধ্যে তারা এখানে আশ্রয় নিতে পারত, মুসাফির। এবং কেউ যদি এখানে কোনো মুসাফির, কোনো বণিক মারা যেত, তার সম্পদ সহ তাকে তার বাড়িতে এটা পৌঁছে দেওয়া হতো। এটা একটি উল্লেখযোগ্য ব্যাপার। এবং তিনি কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন সাধন করেন। যেমন তিনি যে ফসলের উৎপাদনের উপরে কম বেশি হওয়ার উপরে তিনি কর ধার্য করেছিলেন, রাজস্ব নির্ধারণ করেছিলেন। এবং কৃষকদের উপরে কোনো কৃষক তার দরবারে গিয়ে কখনো ফেরত আসেনি। পাশাপাশি তিনি যে কৃষির ক্ষেত্রে তিনি যেটা করেছিলেন যে মালিকানা যেমন তিনি দিয়েছিলেন, পাশাপাশি কৃষকদের উপরে কোনো যুদ্ধক্ষেত্রের কারণে যদি কোনো কৃষিক্ষেত্র যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় তিনি সেটা নজর দিতেন। এবং শত্রুপক্ষের কোনো কৃষক যদি ক্ষতিগ্রস্ত হন সেক্ষেত্রেও তিনি সেই কৃষক এবং কৃষিকে ক্ষতিপূরণ দিতেন রাজস্ব হতে। আর সরাইখানার কথা যেটা বলছিলাম, যে সরাইখানার যে আয়ের ব্যবস্থা স্থানীয় তিনি একটি জায়গির প্রদান করে দিতেন, যাতে করে স্থানীয় যে আয় আছে ওই জায়গির থেকে যেটা আয় হতো সরাইখানায় সেটা থেকেই তিনি নির্বাহ করতেন। এবং প্রত্যেক হাটে ঘাটে তিনি নিজে পণ্যের দাম নির্ধারণ করে দিতেন। এ কারণে কিন্তু জনসাধারণ এখানে ক্রেতা ঠকার কোনো ব্যবস্থা ছিল না, এবং বাড়তি মূল্যে কেউ বিক্রি করতে পারতো না। একটি দৃষ্টান্ত উল্লেখ করা যায়, সুলতান ইব্রাহিম লোদির সময়ে এক কৃষক এবং ইমাম তিনি ও আমির, সেখানে তিনি কৃষকের কিছু জমি দখল করে নিয়েছিলেন। তিনি খুব কড়া হস্তে তিনি সেটা কৃষককে বুঝিয়ে দেন এবং সেটা উদ্ধার করে দেন। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। কৃষিক্ষেত্রে এ সময় উল্লেখযোগ্য উন্নতি সাধন হয়। তো এই সময়ে যে তার সুশাসন এবং অর্থনৈতিক কৃষিতে ফেলে দেওয়ার কারণে একটা উন্নতি সাধন হওয়ার কারণে দেশে চুরি, অনাচার কিংবা ডাকাতি এগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পাশাপাশি আরেকটি বিষয় লক্ষ্য করার বিষয় যে তিনি নারীদের বিশেষভাবে সম্মান করতেন। কোনো ব্যভিচারের ঘটনা ঘটলে তিনি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতেন। এবং আরেকটি বিষয় যেটা আছে, সভাসত্বের মধ্যে যদি কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে তিনি একটা উপঢৌকন দিতেন এবং প্রশংসা করতেন। এই নারীর ক্ষেত্রে তার এই বিষয়টা একটা নজির, একটা উল্লেখযোগ্য নজির নারীর সম্মানের ক্ষেত্রে। তো এই হলো মোটামুটি কয়েকটি বিষয় আমি উল্লেখ করলাম। এরপরে আমি শাসন ব্যবস্থা সম্বন্ধে কিছু আলোচনা করব, পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে আমি পর্বে শের খান, যিনি
বাংলাদেশে পুরো ভারত উপমহাদেশে একটি উল্লেখযোগ্য, যার একটি অবদান আছে, অনন্য নজির। তিনি অন্যতম নৃপতি হিসাবে আবির্ভূত হন। আমরা তার সম্বন্ধে আরও জানব এবং পাশাপাশি যে আরও অন্যান্য মুসলিম শাসকবৃন্দ আছেন যারা এখানে সুনামের সঙ্গে এবং সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন জনগণকে সাথে নিয়ে, সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তাহলে আমাদের মধ্যে যে একটা হীনমন্যতা আছে কিংবা থাকতে পারে সেটা আমাদের দূর হবে এবং আমরা বাংলাদেশকে একটি অনন্য সমৃদ্ধশালী একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো, সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। সবাইকে ধন্যবাদ।